মন্ত্রীমশাই, আজ কিন্তু আপনি অবশ্যই বিকেলবেলায় দেখা করে যাবেন। আমি আজ ক্ষীরের মালপো বানাবো। বেশ বেশ রানীমা, ঠিক আছে, রোদ পড়লেই আমি চলে আসবো। ক্ষীরের মালপো খেতে আমিও যে বড্ড ভালোবাসি। আমি তবে এখন আসছি রানীমা। মহারাজ আবার আমায় অনেক কাজ দিয়েছেন, সেগুলোও যে করতে হবে। সেদিন বিকেলবেলা রানীর অনুরোধে রাজা এসে বসেছেন তার মহলের সামনের খোলা বারান্দায়। গ্রীষ্মকাল, দক্ষিণ দিক থেকে ঠান্ডা বাতাস বইছে। মাঝে মাঝে টিয়া ময়নার ঝাঁক কিচমিচ করে ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে। শেষ বিকেলের সোনালি রংমাখা আকাশের এক কোণে দেখা যাচ্ছে এক টুকরো গোলাপি মেঘ। ভারী ভারী লাগছে রাজার। এমন সময় রানী প্রবেশ করলেন একটি সোনালি রঙের খুব সুন্দর পোশাক পরে। মাথায় তার জুঁই ফুলের মালা, তার হাতে শ্বেত পাথরের থালায় থরে থরে সাজানো ক্ষীরের মালপোয়া। মালপোয়ার গায়ে লেগে আছে সোনালি রস। রাজার জিভে জল এসে গেল। তিনি ইতিমধ্যেই খাওয়া শুরু করলেন। এমন সময় মন্ত্রীও এসে হাজির। রানীমা, আমি এসে গেছি। কোথায় আমার মালপোয়া? আমার যে আর তর সইছে না। দাঁড়ান মন্ত্রীমশাই, এই দাসী, নিয়ে আয়। মন্ত্রীমশাইয়ের জন্য যে থালটা সাজিয়ে রেখেছি, নিয়ে আয়। দাসীরা ততক্ষণে শ্বেত পাথরের থালায় সাজিয়ে নিয়ে এলো মালপোয়া, আর সাথে রয়েছে গন্ধরাজ লেবু মেশানো ঠান্ডা দইয়ের শরবত। মানে রানীমা, আপনার হাতে সত্যি আলাদা জাদু আছে। মালপোয়াগুলো যা খাসা খেতে হয়েছে না, এমন মালপোয়া যদি প্রায় পাওয়া যেত খেতে, আহা আহা, কি যে সুস্বাদু। তবে কি দাসীকে দিয়ে আরেক থাল আনাবো নাকি মন্ত্রীমশাই? না না রানীমা, আর খেতে পারবো না। তবে মহারাজকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আচ্ছা রাজামশাই, আপনি সারাক্ষণ এমন দুশ্চিন্তায় কেন থাকেন বলুন তো? কিছুদিন ধরেই লক্ষ্য করছি আপনি যেন কি একটা ভাবছেন, ভেবে ভেবে কুল কিনারাও পাচ্ছেন না। আমাদের যদি একটু খুলে বলেন আর কি, তাহলে আমরাও তো আপনাকে সাহায্য করতে পারি মহারাজ। হ্যাঁ মহারাজ, আমাদেরও বলুন না, কি এমন দুশ্চিন্তা করছেন আপনি? সারা দিন শুধু ভেবেই চলেছেন। বলুন না, হয়তো আমরা আপনাকে সাহায্য করতে পারি। ঠিক আছে, তোমরা যখন জানতে চাইছো তখন বলেই ফেলি। আসলে আমি ভাবছি, আমার তো বয়স হচ্ছে, আর বড় জোর বছর দশেক, তারপর তো রাজকর্ম থেকে আমাকে অবসর নিতে হবে। তখন এই পলাশপুরের দায়িত্ব কে নেবে? এ আপনি কি বলছেন মহারাজ? হ্যাঁ মহারাজ, এসব আপনি কি কথা বলছেন? আপনার 4 ছেলে মেয়ে। বড় ছেলে সুদেব মল্ল অতি বিদ্বান ব্যক্তি। তার আগ্রহ কবিরাজিতে। তিনি নানা জায়গা থেকে গাছগাছড়া সংগ্রহ করে ওষুধপত্র তৈরি করেন। তার তৈরি ওষুধে পলাশপুরের প্রজাদের অনেক দুরারোগ্য ব্যাধিও সেরে গেছে মহারাজ। বড় ছেলের পর আছেন রাজকন্যা সুগতা মল্ল, অসাধারণ চিত্রশিল্পী। তার হাতের আঁকা ছবি বহু স্বর্ণমুদ্রা দিয়ে বিদেশের রাজারা কিনে নিয়ে যান। ছবি আঁকানোর জন্য বিভিন্ন রাজ পরিবার থেকে আমন্ত্রণও আসে। রাজকন্যা নিজেও নানা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য দেশ বিদেশ ঘুরতে ভালোবাসেন। আপনার আরেক রাজকন্যা সুমেধা মল্ল, আপনার মেজ কন্যাও খুবই বিদ্বান এবং বুদ্ধিমতী। বহুদিন তিনি গুরুগৃহে থেকে পড়াশোনা করেছেন। তবে তার আগ্রহ হলো ইট কাঠ পাথর নিয়ে। নদীর ওপর কেমন করে সেতু বানানো যায়, কিংবা নদীর কোথায় বাঁধ দিলে সেচের জল ঠিকঠাক চাষের জমিতে এসে পড়বে,
এসবেই তার আগ্রহ বেশি। সেজন্য বছরের বেশিরভাগ সময়ই তিনি ঘোড়ায় চেপে হাটে মাঠে ঘুরে বেড়ান। আর ছোট রাজপুত্র সূর্যমল্ল ভারী সুকণ্ঠ গায়ক মহারাজ। সারাদিনই তিনি সঙ্গীত চর্চা নিয়ে থাকেন। নানা দেশ থেকে গুরুরা আসেন তাকে তালিম দিতে। তিনি নিজেও গান গাইতে অন্য দেশে যান। তাহলে মহারাজ, এমন গুণী ছেলেমেয়ে থাকতেও আপনি কেন এত চিন্তিত হচ্ছেন? সত্যিই তো মহারাজ, আমাদের এমন কন্যা সন্তান পুত্র সন্তান থাকতে আপনি কেন এত ভাবনা করছেন? মন্ত্রীমশাই তো একদম ঠিক কথাই বলছেন। তোমরা অবাক হবে আমি জানি, সেই জন্যে তোমাদের বলবো কি না ভাবছিলাম। আসলে আমি অনেক ভেবে দেখেছি যে আমার ছেলে মেয়েরা সকলেই খুব গুণী, কিন্তু তারা কেউই ঠিক রাজা হওয়ার উপযুক্ত নয়। তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে। রাজা হলে কিন্তু তাদের রাজকর্মে মন দিতে হবে, প্রজাদের কথা ভাবতে হবে। নিজের পছন্দের কাজে ডুবে থাকলে চলবে না। আমার মনে হয় না সেটা তাদের কারোরই খুব ভালো লাগবে। যদি নিজের ইচ্ছের বিরুদ্ধে রাজ্যের দায়িত্ব তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, তাহলে আর যাই হোক, ভালো রাজা তারা কখনোই হতে পারবে না। আর আমিও আমার প্রিয় প্রজাদের ভার তাদের ওপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারবো না। তাহলে মহারাজ, আপনি কি করবেন বলে ভেবেছেন? আপনার কি মনে হয়, কি ঠিক হবে? তাই আমি ভাবছি, এবার আমি মাঝে মধ্যেই ছদ্মবেশে পলাশপুরের নানা জায়গায় ঘুরে বেড়াবো। খুঁজে দেখব এমন ছেলে বা মেয়ে যার মধ্যে রাজা হওয়ার গুণ আছে। যদি তেমন কাউকে পাই, তাহলে তাকে রাজবাড়িতে নিয়ে এসে শিক্ষা দীক্ষা দিয়ে রাজকার্যের উপযুক্ত করে তুলব। তা কি করে হবে রাজামশাই? আপনার যদি কোনো চাষির ছেলেকে মনে হয় যে তার মধ্যে রাজা হওয়ার গুণ আছে, তাহলে কি তাকেই আপনি রাজা করবেন নাকি মহারাজ? প্রজারা তাকে মানবেই বা কেন? রাজপুত্র রাজকন্যারাই বা কি মনে করবেন মহারাজ? এ অন্যায় হবে মহারাজ। রাজপুত্রকেই যে রাজা হতে হবে তার কি মানে আছে? রাজা হওয়ার গুণ যার মধ্যে আছে সেই তো রাজা হবে। আর আমার ছেলে মেয়েরা বিদ্বান বুদ্ধিমান, তাদের অন্যের ওপর নির্ভর করতে হবে না। না মহারাজ, আপনার কথা আমি মানতে পারলাম না। রাজ পরিবারের সন্তান না হলে কেউ ভালো রাজা হতেই পারে না। আপনি আপনার ইচ্ছের মতো কাজ করতেই পারেন, কিন্তু শেষ পর্যন্ত পলাশপুর না ছারখার হয়ে যায় মহারাজ। তাই আমার মনে হয় মহারাজ, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুবার ভেবে দেখুন, নইলে যে আর ভাবার কোনো উপায়ই থাকবে না। ঠিক আছে মন্ত্রী, তাহলে তোমায় আমায় একটা বাজি হোক, রানী সাক্ষী। আমি যদি তেমন কাউকে খুঁজে বার করতে পারি, তাহলে তাকে রাজা করে আমরা তিনজনে 5 বছরের জন্য বিদেশ ভ্রমণে চলে যাব। ফিরে এসে যদি দেখি পলাশপুরের মানুষেরা কষ্টে আছে, তাহলে তোমার কথা মতো আমার ছেলে মেয়েদের মধ্যেই কাউকে সিংহাসনে বসাবো। আর যদি দেখি নতুন রাজা পলাশপুরকে আরও সুন্দর করে তুলেছে, প্রজারা আরও সুখে আছে, তাহলে কিন্তু আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে 1 থালা ক্ষীরের মালপো খাবো, একটুও ভাগ দেব না। ঠিক আছে মহারাজ, আমি রাজি। কিছুদিন পর রাজামশাই সাধুর ছদ্মবেশে নগরে নগরে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, বনে জঙ্গলে চারিদিক ঘুরে বেরোলেন। তিনি হাল ছাড়লেন না। নগরের প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে পরখ করে দেখে নিচ্ছিলেন। এভাবেই ঘুরতে ঘুরতে রাজা ক্লান্ত হয়ে পড়েন, তেষ্টাও পেয়েছে খুব। এমন সময় তার চোখে পড়ল নদীর ধারে একটা ছোট্ট কুঁড়ে ঘর।
তার দালানে বসে একটি মেয়ে এক মনে ফুলের মালা গেঁথে চলেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর মোর এক্সাইটিং স্টোরিজ।